এই বছরটা কঠিন গেছে। কিন্তু তবুও গ্রীষ্ম এসে গেছে। অতএব আমি চেষ্টা করব ভালো সময়ের মতো একটি যেতে এবং কিছু ইতিবাচক বিষয়ে একটি ভিডিও তৈরি করতে। তুর চর্নাগোরিয়া মলদোভায় প্রথমবার হচ্ছে, সবকিছু ইউক্রেনে যুদ্ধের কারণে। সেখানে এখন সব বিমানবন্দর বন্ধ। যারা ইউক্রেনীয় তারা অন্য পথে উড়ে যাচ্ছে, পোল্যান্ড বা কিশিনিও। প্রথম ফ্লাইটেই আমার চারপাশে ইউক্রেনীয় মানুষজন। এই ভিডিওতে আমি সাথে আরো কথা বলবো। আরো আমরা ম্যাক্সের সাথে 3টি শহর এবং হোটেলে থাকবো। আমরা সোজা পিয়ারে ডুব দেব, মাছ ধরবো, হোটেলের ছাদে জাকুজিতে সাঁতার কাটবো এবং এখানে কিভাবে খাবার পরিবেশন করা হয় তা দেখবো। মন্টেনেগ্রোর প্রাচীন রাজধানীতে আমি সেই টানেলে প্রবেশ করব যা তুর্কিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত হয়েছিল। এবং শহরে আমরা বুঝতে পারবো কেন এখানে সবকিছু ইতালির মতো মনে হচ্ছে এবং চারপাশে শুকরের পা ঝুলছে। নিচে উড়ন্ত বিমান দেখা একটু অদ্ভুত। এখন সবাই 400 ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচার জন্য সমুদ্রে যাচ্ছে। আমি পর্বতে যাব যেখানে আমি তুষার পাব, পাহাড়ি হ্রদ, উচ্ছল নদী এবং একটি গভীর উপত্যকার উপর দিয়ে একটি উঁচু সেতু যার পাশে আমি জিপ লাইনে উড়ে যাব। সবকিছু বলা যায় না, দেখাতে হবে। চলুন। বিমান থেকে কালো পর্বতগুলো দেখতে শুরু করলাম। তারা এখনো গাঢ় সবুজ বাহ উপসাগরের সাথে দৃশ্যটা অসাধারণ। বিমানটি এখন একটি দারুণ সুন্দর স্থানে উপসাগরের পাশে পর্বতের পটভূমিতে অবতরণ করছে। অবিশ্বাস্য, মলদোভা এত কাছে মন্টেনেগ্রোর, আর আমি মন্টেনেগ্রোতে প্রথমবার এসেছি। অসাধারণ। এটি কিশিনেভ থেকে তিভাটের প্রথম ফ্লাইট। হ্যাঁ, আমি এখনো জানতাম না যে সঠিকভাবে তিভাট বলা হয় এবং মন্টেনেগ্রো ভাষা প্রায় সার্বিয়ান ভাষার সমান এবং পড়ার সময় এটি স্বতঃস্ফূর্তভাবে বোঝা যায়। এখানে আপনি নিশ্চয়ই ভুল পড়েছেন। এটি পাসপোর্ট নিয়ন্ত্রণ, পাসপোর্ট চেক। এত ছোট বিমানবন্দর এবং বিমানগুলো সরাসরি বিমানবন্দরের ভবনের কাছে এসে দাঁড়ায়। বাহিরে বের হলেই তুমি সঙ্গে ভিতরে প্রবেশের জন্য লাইনে পড়ে যাও। সীমান্তরক্ষক জীবনে প্রথমবারের মতো মলদোভিয়ান পাসপোর্টই ঘুরিয়ে দেখল। হ্যালো, এখানে আমি কারমানভ। মন্টিনিগ্রো স্বাগতম। শুনেনি, আমরা তাতিয়ানার সাথে কথা বলছি যখন বিমানটি কিশিনেভের দিকে ফিরছে। তাতিয়ানা মন্টিনিগ্রোতে আছে এবং পথে মন্টিনিগ্রোর পর্যটন কেন্দ্র বুদ্ধি নিয়ে বলছে, কোথায় যাচ্ছি? তাহলে ভাবুন 200,000 মানুষ 100,000-এ পৌঁছে যাচ্ছে। সিজনে অনেক মানুষ, বিচ, পাশের জনপদ। এখানে পরিস্থিতি একটু শান্ত। ভেচিচিতে আমরা পড়ে যাব এবং সেখানে কয়েকদিন কাটাব। এখন আমি খুশি হলাম যে এখানে সমুদ্রে লোনা জল আছে এবং আমি মন্টেনেগ্রো ভাষার বিষয়টি একটু খোঁজার সিদ্ধান্ত নিলাম। যদি আপনি কোথাও খুঁজতে যান, ধরি গুগল ট্রান্সলেটরে, আপনি কোথাও মন্টেনেগ্রো ভাষা পাবেন না। সেখানে শুধু সার্বিয়ান ভাষা আছে। এটি সার্বিয়ান ভাষা। হ্যাঁ, মূলত এটি রুশ ভাষার সাথে যথেষ্ট মিল রয়েছে। মুখ্যত স্থানীয় বাসিন্দারা যারা পর্যটনের সাথে যুক্ত এবং হোটেলের রিসেপশনে বা কোথাও রেস্তোরাঁয় কাজ করেন তারা সবাই জানে অন্তত কিছুটা রুশ ভাষায়। ইংরেজিতে তুলনামূলকভাবে কম, কিন্তু এখন ইংরেজিতেও কিছু জানে। আদ্রিয়াটিক সাগর লোনা পানির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে, রেড সি এর পরে, অথবা তৃতীয় স্থানে যদি আমরা ডেড সিকে ধরি। বুধবা একটি ছোট শহর, পায়ে ঘুরে দেখা যায়, কিন্তু মন্টেনেগ্রোর জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক রুশভাষী এখানে বসবাস করতে আসছেন। সম্পত্তি কিনে এখানে নীল পতাকা সহ দারুণ সৈকত এবং চমৎকার পুরানো শহর আছে। তার পাশে আমরা সন্ধি করলাম। হোটেল অ্যাভোলার পুল সোজা সমুদ্রের উপরে তৈরি করা হয়েছে। হোটেলের সৈকত প্রাচীন দুর্গের দেওয়ালের পাশে অবস্থিত। এই হোটেলটি শহরের সবচেয়ে পরিচিত হোটেলগুলোর মধ্যে একটি। বাইরে বেরোনোর আগে ঘর এবং রেস্তোরাঁর চারপাশে দেখে নেওয়া উচিত। এটা দারুণ, কারণ এটা আমাদের অ্যাপার্টমেন্টের আকারের একটি 2 কামরার ঘর ছেলে, আর বাথরুমে তো ফুটবল খেলারও জায়গা আছে। রেস্তোরাঁয় বুফে, সামুদ্রিক খাবার এবং যে কোনো মাংস আছে, কিন্তু ছেলে বাবার জন্য ছুটির পরিকল্পনা করতে রাজি নয়। সে তরমুজ খাচ্ছে।
И вот арбузик. Арбузик тут сладенький. হোটেলের ভিতরে ইনডোর পুল জাকুজি রয়েছে। স্পা সেন্টার থেকে বেরিয়ে আমরা সেই পুলের কাছে পৌঁছাচ্ছি যা সমুদ্র, সৈকত এবং পুরানো শহরের উপরে ঝুলছে। এমনকি পথচারীদের উপর নজর রাখছে। উপরে সোজা সৈকতের পাশে একটি ব্যালারিনা মূর্তি রয়েছে। তাকে দেখে আমাদের যে কোনো পর্যটকের মাথায় একটি অদ্ভুত ধারণা আসে একভাবে দাঁড়িয়ে ছবি তুলতে, ওডোনোক্লাসনিকিতে পোস্ট করতে। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম, শুধু ড্রোনটিকে তার পাশে নাচতে ছেড়ে দিলাম। বুধবা নয়, পুরো অঞ্চলের সৈকতগুলো নিয়মিত পুরস্কার পায়। অকারণ নয়, পানি পরিষ্কার, বালু প্যান্টে না, কারণ সৈকতটি ছোট ছোট পাথর দিয়ে ঢাকা। প্রবেশপথটি মসৃণ নিখুঁত কোণে। কিন্তু এখানে পুলের ভক্তরাও দেখা যায়। পুল নাকি সমুদ্র? কেন? লজ্জা লাগে স্বীকার করতে, কিন্তু যদি শুধু আরাম করতে এবং সাঁতার কাটতে হয় তাহলে আমি পুলের পক্ষে, কারণ সেখানে এখন পানি একটু গরম, ঢেউ নেই এবং হাঁটতে সুবিধা। কিন্তু এটা 100 আমার সমস্যা। আমি এমনই ভুল। এখানে সমুদ্র সত্যি অসাধারণ এবং পানি পরিষ্কার, মজার ভাবে লোনা। আর দৃশ্য দেখুন, আপনি সোজা পাহাড়ের মাঝখানে সাঁতার কাটছেন যেখানে সাইপ্রাসের বন রয়েছে। পানিতে আনন্দিত আমাদের প্রতিবেশী ইউক্রেনের এলেনা, যে দনিপ্র থেকে বুধবায় সমুদ্রে এসেছে। আমার খুব ভালো লেগেছে যে এখানে এটিও জেলিফিশ নেই। আমি পছন্দ করি না। আমার জন্য সাঁতার কাটাটা সত্যিই দারুণ। গাড়ির নম্বর দেখে মনে হচ্ছে মন্টেনেগ্রোতে এখন অনেক রাশিয়ান এবং ইউক্রেনীয় রয়েছে। কেমন জীবন যাপন হয় সেটা আমি পরের ভিডিওতে বলবো। এখন শুধু ভ্রমণ এবং শুধু ভালো মেজাজ। ইউজেনি, তিনিও ইউক্রেন থেকে 5 বছর ধরে এখানে আছেন। বুধবার পুরানো শহর সম্পর্কে উচ্ছ্বাসে বলছেন। পুরানো শহর ভেনিসের তৈরি। তিনি অবশ্যই 1979 সালে মন্টেনেগ্রোতে ঘটে যাওয়া ঘটনায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শক্তিশালী ভূমিকম্প 7.6 পয়েন্ট। ঠিক এখানে ছিলেন জোসিফ ব্রাজুটিতো, যুগোস্লাভিয়ার শাসক, এবং এটি ঠিক হৃদয়ের কোণে আকৃষ্ট হয়। এবং যখন ভূমিকম্প ঘটেছিল তিনি আর্টিলারিতে বসেছিলেন। মন্টেনেগ্রোতে গেলাম, দেখলাম মন্টেনেগ্রো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বেলগ্রেডে উড়ে গেলাম। সব 6টি দেশ যুগোস্লাভিয়ায় ছিল। মন্টেনেগ্রোর পুনরুদ্ধারের জন্য বেতনের একটি নির্দিষ্ট শতাংশ দিতে হবে। বাড়ির ক্ষেত্রে একটি পাইপ ফুটো হয়ে গেছে। যদি কোনো প্রকল্প বা বাড়ির সমস্যা হলে পাথরগুলো তুলে মনোনীত হয়। কেন? তাদের ফিরিয়ে আনতে তাদের নেওয়া হয়েছিল। যেমন এখানে আমাদের নিচে বিদ্যুৎ, পানি, ফোন, ইন্টারনেট, নিকাশি ব্যবস্থা চলে, এবং যখন সেখানে কোনো পাইপ ফুটো হয় বা তারগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন পাথরগুলো তোলা শুরু হয়। এবং যদি পাথর তোলা হয় তাহলে মানে এটা চলছে। প্রথম থেকে সপ্তম। কেন? তাকে আবার সেই একই জায়গায় রাখতে। বাড়ি, 3 তলা বাড়ি, ফ্ল্যাটের পরিবেশ, যেখানে রান্নাঘর, যেখানে বসার ঘর, যেখানে শোবার ঘর। প্রথমে একটি বাড়ি তৈরি করা হয়েছিল এবং প্রথম তলটি ছিল বসার ঘর। যখন সব অতিথি আসতেন তখন হাত মেলাতেন এবং টেবিলের চারপাশে বসতেন। দ্বিতীয় তলটি ছিল শোবার ঘর আর তৃতীয় তলটি ছিল রান্নাঘর। তৃতীয় তলায় রান্নাঘর কেন ছিল? ফুটোতে আগুন লাগলে ছাদ পুড়ে যাবে। বাড়ি সহজ পুনরুদ্ধার। রান্নাঘরে রান্না করলে শোবার ঘরে গন্ধ থাকে না। গন্ধ নেই বালিশের বা কম্বলের, খাবারে। খরচ করার সময় এসেছে একটু। আমি সব জায়গায় সিম কার্ড নিয়ে যাই। এখানে অসীম ইন্টারনেটের জন্য তার খরচ হয়েছে 100 ইউরো। মন্টেনেগ্রোতে ইউরোই ব্যবহার হয় এবং এখানে স্থানীয় দোকানে দামগুলো এলোমেলো। আমি মজা করার জন্য গিয়েছিলাম, কিন্তু স্থানীয় ছেলেরা পুরো প্যাকেট ভর্তি করে নিয়েছে। এভাবে খাওয়া সস্তা। ক্যাশিয়ার কাছে একটি প্যাকেটের দাম 3 ইউরো সেন্ট, কিন্তু মাফ করে দিলেন।
ঘুম থেকে উঠে আমি বুঝতে পারলাম মন্টেনেগ্রোকে জানার সময় এসেছে। এই দেশটি ছোট কিন্তু বৈপরীত্যপূর্ণ। একদিনে সবকিছু দেখা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। আমি সরাসরি রিসেপশনে জোনাতের একটি ভ্রমণ নিয়েছি। প্রাচীন রাজধানী সেতিনে শহর এবং কোতো শহরে, যেখানে বিদেশি ক্রুজ জাহাজগুলো আসে। ভ্রমণের শুরু থেকে মাত্র 1 মিনিটের মধ্যে একটি সুন্দর স্থানে পৌঁছালাম। এই পয়েন্ট থেকে মন্টেনেগ্রোর ভূগোল কিছুটা বোঝা যায়, কতটা সবকিছু ছোট এবং একে অপরের কাছে। যে জায়গাগুলো মানচিত্রে আমার কাছে দূরে মনে হচ্ছিল, সেগুলো এখন হাতের মুঠোয়। এটি বুধভা, ছোট এখান থেকে মনে হচ্ছে, এবং বেচিচি দক্ষিণের উপকূল বরাবর সব পরবর্তী জনবসতিগুলো দেখা যাচ্ছে। এগুলো সত্যিই খুব ছোট। এটি মন্টেনেগ্রোর সবচেয়ে বড় আর ছোটটি পুরোপুরি হোটেলের জন্য বরাদ্দ করা হয়েছে। সাংস্কৃতিক রাজধানীর যাত্রা। গাইড ম্যাক্সিম বলছে কিভাবে ছোট্ট জনগণ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে এবং বেঁচে গেছে। এখানে কিছু ছিল পাদ্দেশ পর্বত ও লোভচি। এখানে পৌঁছানো আজকাল রাস্তা আছে, এগুলো দিয়ে পৌঁছানো যায়, কিন্তু তখন সেটি ছিল না। পর্বতগুলি সুবিধা দেয়। শহর কি মন্টেনেগ্রোবাসীদের জন্য সহায়ক ছিল, যারা তাদের গাইডুচেস্কয়া যুদ্ধ চালাচ্ছিল। গাইডুচেস্কয়া যুদ্ধ অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে পুরোপুরি সফল ছিল। বাড়ি পর্বত সাহায্য করে। তুর্কিরা মন্টেনেগ্রোকে অবাধ্য নয়, শক্তিশালী ঘাঁটি মোকাবিলা করতে পারেনি। সাধারণত সেতিনে সাধারণ মন্টেনেগ্রোবাসী নয়, বরং সবচেয়ে অভিজ্ঞরা বাস করেন। সেতিনের বাসিন্দাদের বিশেষত্ব, হ্যাঁ, গর্বিত, তারা মাথা উঁচু করে চলে। আমরা সেই রাজধানীতে বাস করি যা শতাব্দীর লড়াই করেছে। আর আপনি তখন কোথায় ছিলেন? সাংস্কৃতিক রাজধানীর কেন্দ্রে জনবহুল নয়। শহরটি ছোট, কিন্তু তবুও এটি রাজধানী। এটি আপনার জন্য রাজার প্রাসাদ, এখানে পর্বতে একটি সমাধি, আর এটি একটি বড় আবাস যা বিলিয়ার্ড টেবিলের আকারে, যেখানে লুজ টাওয়ার হিসেবে কাজ করে। ভিতরের দিকে আপনি রিলিফ ম্যাপে পুরো দেশটি দেখতে পারেন। শুধু দেখুন, একমাত্র পর্বত। কিভাবে এটা সবই মন্টেনেগ্রোকে বর্ণনা করে। মলদাভিয়ার মানদণ্ডে সেতিনে ছোট গ্রাম বা প্রাদেশিক শহর, মন্টেনেগ্রোর মানদণ্ডে প্রাচীন রাজধানী ছোট গ্রাম বা প্রাদেশিক শহর, কিন্তু মন্টেনেগ্রোর মানদণ্ডে এটি একটি প্রাচীন রাজধানী। এবং এমনকি এখানে রোমানভ পরিবারও এসেছিল, রাশিয়ার সম্রাটের পরিবার। বালকান জাতির জন্য ধর্ম অনেক গুরুত্বপূর্ণ। মানে এখানে বহু শতাব্দী ধরে ধর্মীয় যুদ্ধ চলছিল। বিশ্বাসের চারপাশে রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল এবং সেতিনে প্রধান স্থাপনাটি হল মঠ। স্থানীয় গির্জাগুলিতে মোমবাতি প্রায় বাইরে রাখা হয়, বাম দিকে সুস্থতার জন্য, ডান দিকে শান্তির জন্য। শক্তি চাচা থেকে ভাতিজার কাছে স্থানান্তরিত হতো। শাসকরা ছিলেন ধর্মীয় নেতা, প্রথমে আধ্যাত্মিক নেতা ছিলেন, তারপর বাকি সবার জন্য, শুধু ঈশ্বরের মাধ্যমে মানুষের। মন্টেনেগ্রোবাসীরা সময় ধরে ওসমানী শাসনের অধীনে বাস করেছিল, এবং এমনকি যখন তারা মঠের সাথে আবাসটি নির্মাণ করছিল, তখন তারা অবশ্যই একটি পেছনে টানেলও নির্মাণ করত। আমি তার কাছে যাচ্ছি। আগে এটি গোপন রাখা হয়েছিল, এখন এটি দেখা যাচ্ছে, কারণ এটি একটি পর্যটন স্থান। এবং তুর্কিদের আক্রমণের ক্ষেত্রে যারা মঠে ছিল, তারা এখান থেকে পালিয়ে যেতে পারত। বাইরে গরম, আর এখান থেকে সরাসরি ঠান্ডা বাতাস বইছে। আজকের আমাদের পুরো পথটি সরু পাহাড়ি সাপের মতো রাস্তা দিয়ে যাবে, যেখানে এক পাশে সব সময় পাথুরে খাঁজ থাকে। দৃষ্টি হারিয়ে ফেলেছিল, ভেঙে পড়েছিল। দেশের প্রায় সব প্রধান রাস্তা এমনই দেখায়। এটি মন্টেনেগ্রোর ক্লাসিক ফেডারেল রাস্তা। এটি একটি দিদিকের রাস্তা আরও। এখন হয়তো বাস বেরিয়ে যাবে। এবং আমরা বাসে ভ্রমণ করছি। বাসগুলো বেশ দক্ষতার সাথে একে অপরের সাথে সরে যায়, বিচ্ছিন্ন হয়। গাড়িগুলো বেরিয়ে আসে। না, আমার স্মৃতিতে এমন কোনো ঘটনা নেই যেখানে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। কেউ বেরিয়ে পড়েছে। গতিবেগ খুবই কম, তাই আমরা নিয়ন্ত্রণ করছি। আচ্ছা, সাধারণত বড় জ্যাম হয়। জানেন, এই জ্যামের জন্য দায়ী মূলত এই বাইসাইকেল পর্যটকরা, যারা রেপ্টাকার নিয়ে দাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মেয়েরা, মহিলারা, ছোট মেয়েরা। গাড়ি থেমে যায়। আমি কিছু করতে পারি না। বাস থেকে নামতে হচ্ছে। ভালো, বাস থেকে নামুন, সাহায্য করুন। খাওয়ার সময় হয়েছে। এর জন্য আমরা সিটিনিয়ার কাছে একটি ছোট গ্রামে ঢুকছি। এতটা নীরবতা শোনা যাচ্ছে, এখানে 200 মিটার দূরে কোথাও মানুষ কথা বলছে, শুধু পাখিরা গান গাচ্ছে। এবং সবচেয়ে চাপের শব্দ হলো আমাদের গাড়ির ইঞ্জিন চালু হওয়া।
বাকি সবকিছুতে এতটা নীরবতা এবং শুধু পাহাড়। এটি মন্টেনেগ্রোর মানদণ্ডে একটি বেশ বড় জনবহুল এলাকা। এটা শুকানোর জায়গা। আমি গালি দিচ্ছি না, এখানে শুধু মাংস শুকানো বা ভেজানো হয়। তাহলে প্রসুট্টো যেমন মন্টেনেগ্রো এবং ইতালিতে বলা হয়, যেমন স্পেনে বলা হয় হামন। বর্তমান কারখানায় শত শত এমন শুকর মাংস ঝুলিয়ে রাখা হয় এবং সেগুলো ধোঁয়ায় 6 মাস ধরে ধুমায়িত হয়। পর্যটকদের দেখানো হচ্ছে কেমন ছিল যখন সংস্কৃতি জন্ম নিচ্ছিল। বিড়ালের সাথে আমরা এইসব সুস্বাদু খাবার চেষ্টা করেছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। চলুন পাহাড়ে যাই। আমি আপনাদের মন্টেনেগ্রোর সবচেয়ে সুন্দর শহরটি দেখাতে চাই আমার রেটিং অনুযায়ী। ঠিক আছে, কিন্তু প্রথমে উপরে থেকে পর্বত থেকে এটি দেখতে হবে এবং তারপর সেই পর্বত থেকে নিচে নামতে হবে। এখন আমি উড়ন্ত বিমানগুলোর উপরে আছি। এটি একটু অদ্ভুত দেখতে। উড়ন্ত বিমান নিচে। এখন এই জায়গা থেকে এটা মোটেও মনে হচ্ছে না। মন্টেনেগ্রো একটি ছোট দেশ, একটি অসীম দৃশ্য যা বোঝা কঠিন এবং সবকিছুই একটি ছোট অংশ। মন্টেনেগ্রো এটি কতটা পূর্ণাঙ্গ তার ক্ষুদ্র আকার বিবেচনা করে এটি সত্যিই আশ্চর্যজনক। এই প্রায় উলম্ব পর্বত থেকে কোটরে নামতে হলে খুব বাঁকানো সংকীর্ণ সাপের মতো পথে যেতে হবে। আমরা এখানে আসা যাওয়া গাড়ির সাথে আলাদা হচ্ছি। সময় নেবে আমরা একটি মানচিত্র খুলে ফেলি। কোটর উপসাগরের তীরে অবস্থিত, যা আকারে ড্রাগনের মতো। হয়তো মনে হয় আমরা পরে উপসাগরে ফেরিতে চড়তে যাব এবং তীরে বসবাস করব। অস্ট্রিয়ান বাজার স্বাগত, যেখানে সুস্বাদু খাবার রয়েছে। শহরটি খ্রিস্টপূর্বে নির্মিত, সবকিছু রোমান যুগ এবং ভেনিসের সময়কাল সম্পর্কে কথা বলে। এখানে অনেক ভবন আসলে ভেনিসের লোকেরা নির্মাণ করেছে। আপনি হয়তো ভাবছেন এটি একটি সাধারণ স্মৃতিস্তম্ভ, কোনো পুরনো পাথর, কিন্তু তা নয়। এটি শাস্তির স্তম্ভ, বরং এর উপরের অংশ। আগে এটি একটু উঁচু ছিল। এখানে ভেনিসের লোকেরা কখন শাসন করেছিল। পাশে একটি আদালত ছিল এবং যদি কাউকে দণ্ডিত করা হতো তাকে এখানে স্তম্ভের সাথে বেঁধে রাখা হতো। হ্যাঁ, ক্লান্তি লাঠি দিয়ে পেটানো হতো। এটি শুধু মানুষের রক্তে ভিজে আছে। দোষীদের কিছুতে হতে পারে না। নৌকায় সরাসরি গেটের কাছে পৌঁছানো সম্ভব ছিল এবং এই স্তম্ভগুলো এবং খাঁজগুলো ঠিক ক্যানেতের জন্য, যাতে নৌকাগুলো বেঁধে রাখা যায়। নৌকাগুলো আসলে যাতে সেগুলো ভেসে না যায়। এখানে মনে হচ্ছে একটি ছোট্ট খাল আছে যা আমাদের কাছে শুধু নোংরা এবং দুর্গন্ধযুক্ত মনে হতো। এখানে এটি পুরোপুরি পরিষ্কার, 5 মিটার গভীর পর্যন্ত তল দেখা যাচ্ছে। এবং এখানে আমাদের বিশ্বজুড়ে আলোচিত মন্টেনেগ্রোর সাবমেরিনগুলো। মজা করছি, এটা স্থানীয় বিড়ালের জন্য খাবার। শহরের নামকরণের কারণ তো আছে। সারক পণ্য, এটি ঠিক বিড়ালের আকারে তৈরি। সবসময় মূর্তি, চুম্বক, অর্থাৎ এখানে বিড়ালগুলোই প্রধান। আমি ও বিড়ালটাকে কাঁধে নিয়ে দুর্গে হামলা করছি। শহরের গেটের ঠিক সামনে বিপ্লবের চত্বর, মোটামুটি অক্টোবর বিপ্লবের। এখানে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এখানে একটি ট্যাবলেটও লাগানো হয়েছে। এটি একটি কূপের গল্প। এখানে প্রাচীনকালে ওয়াইফাইহীন সময়ে গৃহিণীরা শতভাগ পরীক্ষিত গুজব ভাগাভাগি করতেন। এখানে একজন অলস অলিদার থাকতেন, যিনি সরাসরি সোফার কাছে ঘোড়ায় এসে বসতে চাইতেন। তিনি কি সরাসরি ঘোড়ায় এখানে এসেছিলেন? হ্যাঁ, এখানে এসেছিল। এটা বেকুৎসের প্রাসাদের মতো। এটা এমন একটা প্রাসাদ যেখানে বাড়ি নেই। এটা ছিল একটি পদবি যা সেই ব্যক্তির জন্য পুরোপুরি উপযুক্ত ছিল না, যার শহরে বেঘর হিসেবে পরিচিতি ছিল। গুরুতর বিষয়, ভাবুন তো, আমার নাম ছিল বেঘর। খুঁতির মধ্যে এক শূন্য শূন্য বিল্ডিং। নির্মাণে তার আগ্রহ, সবাই তার শেষ নাম পরিবর্তন করে। জানতে পারলাম আমাদের পায়ের নিচে এখন হাজার হাজার মানুষের হাট পড়ে আছে, ভয়ঙ্করভাবে উদ্বেগজনক। 3000 জনের একটি বড় শহুরে সমাধি, যেখানে মানুষগুলো কোথাও কবর। কোটর গুরুত্বপূর্ণ শহর ছিল সংযোগে, যে দুর্গের দেয়ালগুলো আমাদের উপর সরাসরি পাথরের উপর নির্মিত হয়েছিল। শুধু ভাবুন এগুলো তৈরি করা কতটা কঠিন ছিল। যদি আমার সেখানে উঠতে খুব কষ্ট হয়, অবাক হওয়ার কিছু নেই যে আন্তর্জাতিক লাইনারগুলো মন্টেনেগ্রোর এই শহরে আসছে।
আমরা লাগেজ গুছিয়ে নিচ্ছি, কোটোর উপসাগরের কাছে চলে যাচ্ছি। আমরা তার অন্য তীরে যাচ্ছি, তাই আমাদের 4 কিলোমিটার পথ ঘুরতে হবে অথবা ফেরিতে যেতে হবে। বিকল্পটি স্পষ্ট, তীরে বুথে 5 ইউরোর টিকিট। 4 কিমি পরিবর্তে আপনাকে কেবল 1 কিমি কম সাঁতার কাটতে হবে। অন্য তীরে চলে এসেছি, একটি ভালো হোটেল চাই। কুম্বার একটি ছোট্ট গ্রাম যেখানে সমুদ্রের অনেক মৎস্যজীবী, ক্যাফে এবং স্থানীয়রা গ্রীষ্মে ভাড়া দেওয়ার কিছু ব্যক্তিগত বাড়ি রয়েছে এবং বিশাল বিলাসবহুল সিটি জারিনা হোটেল। সিটি জারিনা হোটেল কুম্বার পুরো 5 তারকা। স্পা সেন্টার, ছাদে সবুজ এলাকা, সুইমিং পুল এবং বালির স্তর দেওয়া সৈকত। আমরা এর মধ্যে চলে যাচ্ছি। কিছু মানুষের উৎসুক যে তারা লিফটের জন্য অপেক্ষা করতে পারছে না। কে ভালো আরামদায়ক কক্ষ পছন্দ করে না? এখানে ঠিক এমনই, যদি কখনো বের হতে ইচ্ছে হয় তবে শুধু ব্যালকনিতে রাতের খাবারের জন্য। В этом отеле могут жить только богатые. Кресло-то какое? Вообще кайф. আমি মনে করি এটা তোমার। Наверное. বিলাসবহুল আসবাবপত্র, সবকিছু নতুন। জানালার বাইরে পর্বত দেখা যাচ্ছে, প্রণালী এবং পাশ দিয়ে চলা লাইনারগুলো, আর টেবিলে কফি মেশিন ফ্রি ক্যাপসুল সহ। কি মজার! Папа, смотри! Кайф, кайф, кайфовать хочу, кайфовать. Алло, бабушка, вы в Черногории. Похоже на гранату, если вот так перевернуть. এটি আমি প্রতিবেশীদের কাছে গিয়েছিলাম পর্বতের দৃশ্য সহ 2 কক্ষের ঘরটি দেখতে। খুব ভালো, শীঘ্রই সন্ধ্যা হবে আর আমরা সাঁতারও কাটিনি। সৈকতে যাওয়ার সময় হয়েছে। আমাদের গালিতে নিজের ঢেউ নেই, পাশ দিয়ে চলা জাহাজগুলো আমাদের জন্য ঢেউ তৈরি করছে। সৈকত বেশ তীক্ষ্ণভাবে গভীর হয়ে যাচ্ছে, অতএব আমি অনেক লাফাবো। তাহলে সেখানে মাছের ঝাঁক আছে, এর জন্য ডুব দিতে হবে। আচ্ছা, তো তারা মাছ ভুল মনে হয়নি। হ্যাঁ, শেষ হতে পারে না। আমি দূরে সাঁতার কাটতে যাই না, তাই আমি শুধু ছোট মাছগুলোই দেখি। ছোট মাছগুলো, আর সেখানে দূরে মাস্ক পরা মানুষগুলো। হয়তো তারা ভালোভাবে ডাইভিং করে তারা কিছু বড় মাছ দেখতে পায়। যদি কিছু হয়, এটা কাঁপটা কালো। না, আমি ডুবে যাইনি। আমি শুধু ছুটিতে খুব বেশি আরাম করছিলাম। আর কিভাবে পাম গাছের মাঝে অ্যাকোয়ারিয়ামে সাঁতার কাটলে। না, залезай। 5 তারা হোটেলের রেস্তোরাঁর বৈচিত্র্য অনেক। 3 দিনে আমি কুম্বরে সবকিছুই চেষ্টা করিনি, যা কিছু করা সম্ভব। এগুলো হলো সামুদ্রিক খাবার, বিভিন্ন ধরনের মাংসের স্টেক, হামন বা পুসুত্ত। আমি ইতিমধ্যে বিভ্রান্ত হয়ে গেছি, এবং এমনকি কমলা দিয়ে স্যালমন এবং তাজা রসও আছে। যদি চতুর্থ হোটেলে পেঁয়াজের রিং ছিল, তাহলে এখানে ক্যালমার রিং আছে। কিন্তু এর মানে এই নয় যে চতুর্থ হোটেলে খারাপ খাবার দেওয়া হয়েছিল। আসলে 4 তারা হোটেলে খাবার এত সুস্বাদু ছিল যে আমি সত্যি অতিরিক্ত খেয়ে ফেলছিলাম, যদিও আমি খাবারের বড় ভক্ত নই। ম্যাক্স কি খেয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ভালো যদি প্যানকেক বা দই হয়। বেশিরভাগ সময় এগুলো ছিল তরমুজ, আইসক্রিম এবং পেস্ট্রি। কুম্বরে সন্ধ্যায় হাঁটা উচিত, যাতে আপনি মন্টেনেগ্রোর গভীরতা অনুভব করতে পারেন। বিড়াল এবং শিল্পীদের দ্বারা উন্নত করা সড়ক চিহ্ন, ছোট ছোট নৌকা আর বড় বড় লাইনারগুলো পাশ দিয়ে চলে যাচ্ছে। ছুটির মানুষ ফুলে ভরা গাছের নিচে পার্কিং করছে। এটা সোভিয়েত গাড়ি শিল্প। আগতদের ভৌগোলিক অবস্থান বোঝা যায়। রাশিয়ান, ইউক্রেনীয়, কসোভো এবং মূলত অবশ্যই সার্বিয়া। এগুলো কি অক্ষর?
pretty woman. I couldn't help but see, pretty woman. And you look lovely as can be. সকাল হয়েছে, দেখুন আমরা কোথায় পৌঁছেছি। মন্টেনেগ্রোর প্রান্তে হেরজেগনোভি শহরে। আর যদি আমরা আরো দ্রুত চলতাম তাহলে ক্রোয়েশিয়ায় চলে যেতাম। সীমান্তের নিকটতা আরো বেশি পর্যটক এনে দেয়। যদিও ক্রোয়েশিয়ায় নিজস্ব সমুদ্র আছে, অনেকেই এখানে সস্তায় ছুটি কাটান। এটি ওলগা, যিনি জয়নাব থেকে নেওয়া আমাদের ভ্রমণের প্রধান। তিনি হেরজেগনোভিতে বাস করছেন এবং মন্টেনেগ্রোর স্লোগান জানিয়েছেন। পোলাকো, দুইটি প্রধান শব্দ। শান্ত পোলাকো, শান্ত নয় বরং আরো নীরব এবং ধীরে। সুত্রা, কাল আমাকে সবকিছু হয় এবং কাল হবে। এখন আমরা তিনটি দেশের সীমান্তে আছি। ক্রোয়েশিয়ার পাশাপাশি পাহাড়ের পেছনে বসনিয়া হার্জেগোভিনা। সোশ্যালিস্ট সময়ে যুগোস্লাভ নেতা টিটো নিজে বিশ্রাম ও চিকিৎসা নিতে পছন্দ করতেন। এখন এখানে যুবকদের জমায়েতের জায়গা। সৈকত, এবং এটি সন্ধ্যায় লা বাম্বা ডিস্কোতে পরিণত হয় রাত 1টা পর্যন্ত। এখানে আমাদের কাছে সঙ্গীত বাজছে এখানেই। এছাড়াও আমাদের এখানে এই চিকিৎসা কেন্দ্র থাকার কারণে অনেক মানুষ আসে চিকিৎসা নিতে। আমার পর্যটকরা মে মাসে বসন্তে জিজ্ঞাসা করেন কেন আমাদের এত বেশি প্রতিবন্ধী আছে। এটি শহরে অনেক প্রতিবন্ধী বাস করে না। এখানে সত্যিই বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন, বিশেষ করে অস্থিসন্ধি সংক্রান্ত সমস্যা এবং স্মৃতি আক্রান্ত শিশুদের জন্য। এবং অনেক মানুষ এখানে 1 বছরের জন্য আসেন। এখানে সমুদ্রে সময় কাটানোর জন্য নয়, বরং তাদের বাচ্চাদের জন্য। আমি ফলাফল দেখছি, এখানে টিটো শুধু বিশ্রাম নেননি বরং চিকিৎসাও নিয়েছিলেন। তৈরি করা হয়েছে মিনি শাখা। যে মেডিকেল কেন্দ্রের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, শহরের সংকীর্ণ রাস্তাগুলোর কারণে এখানে একমুখী ট্রাফিক এবং অনেক সিঁড়ি রয়েছে। হেরজেগনোভে খুব সংকীর্ণ রাস্তা, তাই সেগুলো একমুখী। এটি কিছু নির্দিষ্ট অস্বস্তি সৃষ্টি করে। বাস চলার সময় সবাই পার্ক করা গাড়ির মধ্যে ভয় পাচ্ছে। রাস্তা সংকীর্ণ, পার্ক করা গাড়ি, রাস্তাগুলো সংকীর্ণ, পথচারী কম, মানে এখানে পথ নেই। আমাকে সাবধান থাকতে হবে, কেউ আমাকে ধাক্কা না লাগে। কেউ ধাক্কা দেয় না। শহরের স্থাপত্য ভেনিসের একটি উত্তরাধিকার। শহরটি বহুবার ধ্বংস হয়েছে, তাই বেশিরভাগ ভবন আসল নয় বরং পুনর্নির্মিত। এটি একটি অটুট দেওয়াল যা প্রায় একা সমস্ত ভূমিকম্প সহ্য করেছে। বসন্ত এবং যুদ্ধ, কোন ঘুরলেই আমরা উঠান দেখতে পাই, বাসিন্দারা কাপড় শুকাচ্ছে। এটি নোঙ্গর ইতিহাসের ঐতিহ্য জাদুঘরের প্রবেশে স্থাপন করা হয়েছে, রাশিয়ান দ্বারা খোলা হয়েছে। এটি আরেকজন রাশিয়ানের জাদুঘর, যিনি মন্টেনেগ্রোতে আটকে পড়েছিলেন এবং থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। বলছে ইউরোপে বুলগাকোভের প্রথম জাদুঘর। ইয়েমতের বিড়ালের পায়ের ছাপও রয়েছে। তাহলে এটা তোমার চেয়ে বড় ছিল। নমস্কার। নমস্কার। তিনি জাদুঘরের মালিক। বুলগাকোভের জাদুঘর। এটা করোনার জন্য ধন্যবাদ। আপনি এখানে কেন রয়ে গেলেন? হেরজেগনোভে মজার মূর্তিগুলো খুব পছন্দ করে। যেমন স্থানীয় চিমনি ক্লিনারের একটি মূর্তি নাক মুছতে হবে। তিনি একটু অদ্ভুত ছিলেন, পাইপ পরিষ্কার করতেন না, বরং শহর ঘুরে বেড়াতেন এবং অর্ডার নিতেন। নাকের এটি আমাদের শহরের পাগলদের একটি স্মৃতিস্তম্ভ। হেরজেগনোভির মেজাজ তৈরি করে। আমার স্বপ্ন আমার একটি বুস্ট স্থাপন করা। কোটর উপসাগর ছাড়ার আগে এবং আবার সমুদ্রে যাওয়ার আগে আমি দ্রুত সেরিনা হোটেলগুলোর আরো দুটি দেখাবো। এগুলো একটু সস্তা এবং কুম্বারার কাছে অবস্থিত। হোটেল ডেলফিনের প্রবেশদ্বারে একটি টেলিভিশন চোখে পড়ে। এখানে সব সময় ইউক্রেন দেখানো হয়। পুল, রেস্তোরাঁ, সাধারণভাবে স্থানীয় 4 তারকা হোটেলটি কেমন দেখায়, বিশেষ করে হোটেল রুমটি। তিনি ধনী পরিচয় দিয়েছেন, আপনাদের একটি দামি রুম দেখান। এটি হলো 2 কক্ষের বিলাসিতা। বর্গাকার ব্যাংক 20। ঠিক পাশেই সেরিনা পার্ক হোটেল অবস্থিত। মজার কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এই উঁচু বেরিয়ে থাকা ব্যালকনি, স্পা সেন্টার এবং ছাদে জাকুজি।
শীর্ষ স্পা সেন্টার আছে। এখানে 3 ঘন্টা ধরে সবকিছু ব্যবহার করা যায়। 10 ইউরো ম্যাসাজের জন্য টাকা। বুফে প্রায় আমাদের 5 তারা হোটেলের মতোই এবং কক্ষটি আমাদের মতোই স্টাইলিশ। শুধু একটি খুব শান্ত পার্কে বের হওয়ার সাথে এটা শুধু ঝুলছে একটা অদ্ভুত জিনিস যার সাথে খেলা করা যায়। 80,000 অদ্ভুত জিনিস। তাহলে এর কোনো ব্যবহার আছে মনে হয় না ছাড়া অ্যান্টিস্ট্রেস কিছু। এখানে তুম জঙ্গলে ঢুকে শানলং এখানে একটা মজার ফিচার আছে আমি কিছু দেখিনি, মানে বাথরুমটা যেন একত্রিত। ওই দেখুন দরজা আর সবকিছু, কিন্তু সবকিছু আলাদা করতে হবে। দরজাগুলো ইউনিভার্সাল, চেকরা আলাদা করেছে। টয়লেট মন্টেনেগ্রো সবচেয়ে শক্তিশালী ভ্রমণের দিন এসেছে। আজ আমি এটিকে একটি বৃত্তে ঘুরে দেখব। ম্যাপটি দেখুন। জলেনা থেকে ভ্রমণের রুটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একই জায়গায় দুবার যেতে না হয়। তাহলে বিরক্তিকর হবে না সকালে একটু আগে উঠতে হবে। এখন আমি বাসে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি আর এক চোখে স্কাদার লেকের দিকে তাকাচ্ছি যেখানে পেলিকানরা আছে এবং তার পাশে পার্ক করা ক্যাম্পারগুলো। যত চারপাশে রঙিন, দ্রুত বেরিয়ে ইচ্ছে করে যে আমি ঘুমাচ্ছি না। এটা শুধু দেখতে হবে যেন কোনো ওয়ালপেপার। যদি নিচে পানি গর্জন না করত এবং প্রবাহিত না হতো। আমি ভাবতাম এটা শুধু গ্রাফিক্স কিছু একটা। মন্টেনেগ্রোতে টানেল আছে, আমরা এখনই পার। এর মধ্যে সবচেয়ে বড় কুজিনা টানেল, যা দৈর্ঘ্য 4 কিলোমিটারেরও বেশি। আমরা টাকা দিচ্ছি। স্ল্যাটবাউমে 5 ইউরো, না হলে 8 কিলোমিটার বৃত্ত করতে হবে। কেন দরকার? এটা আসলে একটি মজার ধারণা। এই গাড়িগুলো সার্বিয়ার যাচ্ছে এনকুয়ান্টো, তাদের মালিকরা কামরায় ঘুমাচ্ছে। বেলগ্রেডে এসে পৌঁছেছি ঘুমিয়ে, আর তোমার সাথে গাড়িটাও আছে। মন্টেনেগ্রোর রাজধানী এবং পডগোরিকা আমরা পাশ কাটিয়ে যাচ্ছি, কিন্তু এই ছোট শহরটিতে একবার তাকানো মজার, যা কিছুটা আমাদের শহরের মতো। এরপর আমরা উঁচু উঁচু সেতু এবং উপত্যকার নদী পার হচ্ছি এবং প্রথম মঠে পৌঁছাচ্ছি। এখানে গির্জাগুলোতে সবকিছু কিরেজিতে লেখা এবং এমনকি কমিউনিস্ট প্রতীকও দেখা যায়। ঘণ্টাঘরগুলো আলাদা দাঁড়িয়ে থাকে। এটা শুধু এমন নয়, মন্টেনেগ্রোর গির্জাগুলোতে দেখা যায় যে ঘণ্টাঘরটি আলাদা দাঁড়িয়ে থাকে। এটা বলছে যে গির্জাটি তুর্কি শাসনের সময় নির্মিত হয়েছিল। গির্জাগুলো ঘণ্টা ছাড়া নির্মাণ করা, যাতে ঘণ্টা শব্দে তুর্কিরা গির্জাটি খুঁজে না পায়, সেটি পুড়িয়ে না দেয়। তাহলে দেশের মুক্তির পরই আলাদা ঘণ্টাঘরগুলো নির্মাণ করা হয়েছিল। এই ঘণ্টাঘরটি রাশিয়া থেকে আনা হয়েছিল। মন্টেনেগ্রোতে এই খারাপ অভ্যাসটা আছে। কান থামিয়ে দুপুরের খাবার খেতে হয়, এমন ভাবে খেতে হবে যাতে পরে চিরকালীনতার কথা ভাবা যায়। উত্তাল পানির মধ্যে আর তো বলেছিলাম ভোবা অনেক খাস না, পরেরটা হবে এক্সট্রিম। শুনলাম না এবং প্রথমে পাতাল থেকে চিকন দড়ির উপর দিয়ে পড়ে গেলাম। আমি জুরজেভিচ সেতুর পাশে উড়ে গেছি। পাহাড়, নদী এবং উঁচু পটভূমির উপর দারুণ সুন্দর। 102 মিটার, মানে 5-0-টিরও বেশি তলার সমান, এবং সবকিছুই শতাব্দী আগে তৈরি হয়েছিল। তাহলে সেতুটি কৌশলগত পরিবহন গুরুত্ব পেয়েছিল। এখনো এখানে কাকে না দেখা যায়, যেমন 2টি পরপর মোলদাভিয়ান দাড়ি। এটি সেই ব্যক্তির জন্য স্থাপন করা হয়েছে যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেতুটি উড়িয়ে দিয়েছিলেন। জার্মান সেনাবাহিনী যাতে এই গিরিখাতটি পার হতে না পারে, এটি করার জন্য জার্মানরা তাকে এই একই ক্যানিয়ন থেকে ফেলে দিয়েছিল। এটি প্রতীকী হয়ে উঠল। সুন্দরী শেষ হয়নি, আমরা দুরুমিতরে পৌঁছেছি।
দুরুমিতার পার্ক সত্যি বিশাল। আদর্শভাবে এখানে কয়েকটি দিন কাটানো উচিত, কিন্তু পর্যটকদের কালো হ্রদে নিয়ে আসা হয়। কি হলো এটি? হ্রদ। এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 মিটার উচ্চতায় আছি, মানে এটি উচ্চ পর্বতীয় এবং এই শিখরগুলি এদের 1 কিলোমিটার উঁচুতে রয়েছে। তাদের লম্বা 2-5 কিলোমিটার। পাখির বাসার পার্কের বিষয়বস্তু সংক্ষিপ্ত তালিকা রয়েছে। সর্বোচ্চ মানচিত্র নিভাদারি পর্বতমালায়, এমনটি যে কোনো দেশে প্রায়ই দেখা যায়। আমাকে সতর্ক করা হয়েছে যে নদী থেকেও পানি পান করা, তাহলে ঝর্ণা থেকে তো আমি নিশ্চিতভাবেই বিষাক্ত হব না। ফ্রিজ থেকে বের। হ্রদে পর্বতের শীতলতা সত্ত্বেও মানুষ সাঁতার কাটছে, কুকুর সাঁতার কাটছে, হাঁস সাঁতার কাটছে, এবং তারা সবাই সামাজিক মিডিয়ার জন্য নিয়মিত পোস্ট দিচ্ছে। তাহলে এমন পরিস্থিতিতে কিভাবে হবে? আমি সবার থেকে দূরে সরে যেতে চেষ্টা করছি। এটা মনে হচ্ছে গভীর জঙ্গল, তুমি কোথাও যাচ্ছ না, কিন্তু প্রতি 20-30 মিটারে ও কিছু একটা খুলে যাচ্ছে। এখানে একটি ঝর্ণা, পাশে একটি সেতু কাঠের, সেখানে একটি প্যাভিলিয়ন, এখানে একটি বেঞ্চ। তাই পাইন গাছের পেছনে কিছু খুলছে। কাম। আরো উপরে পর্বতে উঠছি, আরো উত্তর দিকে যাচ্ছি, সার্বিয়া এবং বসনিয়ার সীমান্তে। বেড়ার রং দেখে বোঝা যায় স্থানীয়রা কেমন মনে করে। এখানে সবকিছু সার্বিয়ার রঙে। ছোট মন্টিনিগ্রো এবং পাহাড়ে 3টি জলবায়ু অঞ্চল রয়েছে। আমি এটা অনুভব করেছিলাম। আপনারা বুঝতে পারেন এখন বৃষ্টি শুধু এই অংশে মন্টেনেগ্রোতে হচ্ছে। পর্বতসায় এবং রিসোর্টগুলোতে গরম। রাস্তা প্রায় 2000 মিটার উচ্চতায় চলে এবং এত ঠান্ডা যে তুষার গলে না। এমন উচ্চ পর্বতীয় অবস্থায় মানুষও বাস করে। তারা মূলত গবাদি পশু চড়ায়। এই স্থানটি সেডলো বলা হয়। পর্বত এগুলো কি সেডলোর মনে হচ্ছে। মেয়েগুলো তার সঙ্গে ছবি তুলছে। আবারও ছবির মতো দৃশ্য, কিন্তু এর পাশাপাশি এখানে খুব ঠান্ডাও। পডগোরিৎসা বা বুধভের চেয়ে এখানে প্রায় 20 ডিগ্রি কম তাপমাত্রা। এখানে যোগাযোগ নেই, যেমনটা আমাকে বলা হয়েছে। যোগাযোগে পৌঁছাতে 4 মিনিট লাগবে। এখনো যোগাযোগ থাকবে না। এবং এই পর্বতগুলোর পিছনে ইতিমধ্যে বসনিয়া এবং হার্জেগোভিনা। পর্বতের রাস্তায় নামা কম কঠিন নয়। উঠতে যাওয়ার চেয়ে এটা বাইকারদের সঙ্গে রাস্তা ভাগাভাগি করা কঠিন বলেই নয়, বরং কারণ এখানে ধস পড়ার ঘটনা ঘটে। ভাবুন তো পর্বতের ঢালে কাজ করা কেমন, যখন বুলডোজারও কোথাও ঢুকতে পারে না। সমতলে পৌঁছানোর আমাদের জন্য অপেক্ষা করছিল পুরস্কার পিভস্কো জলাধার। না, এটি মদের দোকান নয়, তুমি ভুল শুনেছ। এটা খুব সুন্দর একটি পর্বতীয় হ্রদ যার গভীরতা 200 মিটার। উপত্যকার নিচে নদীটি বন্ধ করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। তীরে আমরা 100 ইউরোর জন্য আকর্ষণীয় ব্ল্যাকবেরি ওয়াইন কিনেছি। তাহলে বাড়ির পথে মানুষগুলো আরাম করলো এবং ভালো করে ঘুমালো। শেষ কয়েকদিন আমরা বেঁচে থাকবো। এটা বুধভর কাছাকাছি পৌঁছানো যায়। রিসোর্টের সুবিধা হলো সব হোটেল প্রথম সারিতে অবস্থিত। সৈকত সবসময় পুরস্কার পায় এবং পরিবার সহ শিশুদের জন্য উপযোগী। আমাদের হোটেলেও সমুদ্র এবং পর্বতের দিকে দেখা, যেখানে মেঘগুলো সব সময় পাগল হয়ে যায়। একটা সময় এমনকি বজ্রপাত হলো। আমরা ছোট্ট ছেলেকে নিয়ে মন্টেনেগ্রোতে কালো পর্বতগুলো খুঁজে পাইনি, কিন্তু কালো মেঘটা অবশ্য খুঁজে পেয়েছি এবং এটি মাত্র 5 মিনিটে তৈরি হয়েছে। ঠিকই, এখনই সোজা ভেজে ফেললাম, কিন্তু গোরের কারণে একটা ছোট সাইক্লোন চলে এসেছে। অবাক লাগলো, সোজা পথে কম্পিউটারগুলো দাঁড়িয়ে আছে
কিশোররা সময় কাটাচ্ছে তাদের বাবা মায়ের বিশ্রামে। শিশু কেন্দ্রের অ্যানিমেটরদের জন্য ম্যাক্সকে কিছু রং করতে বাধ্য করা কঠিন যখন পাশেই গেমিং কনসোলে খেলা হচ্ছে। পুলের পাশে টিকটকের জন্য কন্টেন্ট তৈরির পুরো একটি ফ্যাক্টরি আছে। এই ছোট মানুষটিকে পুল থেকে বের করা যায়, কিন্তু সেটা সম্ভব শুধু যদি তাকে জাকুজিতে টেনে নিয়ে যাওয়া হয় যেখানে সে সেদ্ধ হচ্ছিল। রেস্তোরাঁর সব মেনু আমি বলবো না, আমি শুধু খাবার ও টেবিল দেখা। মন্টেনেগ্রোর 4 তারকা হোটেলের খাবার মিশরের 5 তারকা হোটেলের চেয়ে অনেক ভালো লাগে, যেমন কফি, সোডা, সাদা এবং লাল মদের ব্যারেল, এবং সবকিছুই উঁচু পাহাড়ের দৃশ্যের সামনে টেবিলের উপর। যাত্রার শেষে এমনকি 4 বছরের একটি শিশু হোটেলের ঘরে কার্টুন দেখে সার্বিয়ান ভাষা বুঝতে শুরু করেছিল। বুঝতে পারো তারা রাশিয়ান ভাষায় কথা বলে। ঘর পরিষ্কার করতে আসা ছিল এবং সবচেয়ে ভালো লেগেছে কিভাবে সুন্দরভাবে আমার ল্যাপটি ঢেকে রাখা হয়েছে। এভাবে পাশে শুতে ইচ্ছে করছে। ম্যাক্সের সিরেনো গোলভি, সিরেনা মাথা ও তার অংশের মিষ্টতা পেয়েছে, তার পা ঢেকে রাখা হয়নি। আমি ঠিক করে দেব। ঠিক আছে, যদি এমন হতো আমি অবাক হয়ে যেতাম। আমি সত্যিই বুধবা পর্যন্ত হাঁটতে চেয়েছিলাম, কিন্তু স্থানীয় বাসগুলো পরীক্ষা করাও মজার। এরা পুরো উপকূল জুড়ে চলে এবং তাদের দাম €1। আমাকে অবাক করেছে সোলার প্যানেল সহ বেঞ্চ এবং ফোন চার্জ করার ব্যবস্থা এবং টিকিট বিক্রির পদ্ধতি। স্টপে কোন থেকে একটি ছেলে এসে বলল, টুনকি বুধবা যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, টিকিট ক্লিয়ার। আমি কখনোই এমন পড়তাম না, কিন্তু একটি লোক এসে দাঁড়াল যে স্টপে বসে এই টিকিটটি কিনলো। দেখবে তারা একসাথে কাজ করছে যেমন একটি অপরাধী গোষ্ঠী এবং পর্যটকদের ঠকাচ্ছে। 1 মিনিট আমি রাজি। 1 মিনিট পর I see your face again. I know a friend of mine. বিচিতে সন্ধ্যায় বুধবার মতো মজার নয়, কিন্তু সেখানে ক্যাফে এবং দোকান সহ একটি নৌকা ঘাট আছে যেখানে হাঁটতে হাঁটতে গত সপ্তাহের কিছু দারুণ স্মৃতি মনে পড়ে যায় এই ছোট্ট মজার দেশে। ছুটি থেকে ফিরে আসা সবসময় দুঃখজনক যখন শিশু তার জন্য একটি বন্ধু খুঁজে পায়। If I got you, if I got you, baby, you don't know what it's like. Baby, you don't know what it's like to love somebody, I love somebody. Well,